দেখে এবং ডিসক্রিপশন দেখে আশা করি বুঝেই গিয়েছেন। এইটা পুরোপুরি সিরিয়াল বাই সিরিয়াল টিউটোরিয়াল থাকবে, অর্থাৎ হচ্ছে আমি চেষ্টা করব শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনগুলো, অর্থাৎ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেনগুলো যেগুলো রয়েছে, এটা যে কোনো ধরনের বোর্ড হতে পারে, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব আর সেগুলো সমাধান করারও চেষ্টা করব। তো এই পুরোটি ক্লাস হচ্ছে আমার ইউটিউবের আলাদা প্লেলিস্টেই থাকবে, অর্থাৎ ইকোনমিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা নিয়ে হচ্ছে আমার করার ইচ্ছা ইনশাল্লাহ আছে। আর ইনশাল্লাহ খুব ভিডিও আপলোডে বেশি সময় লাগবে না। আর শুরুতেই হচ্ছে যে কথা না বললেই নয়, দ্বিতীয় স্বাধীনতার সকলকেই আমি, সকল শিক্ষার্থীদেরকে এবং সকল জনগণকেই আমি হচ্ছে বাংলার প্রতিটা মানুষকেই আমি স্বাগতম জানাচ্ছি এবং কংগ্রাচুলেট করতেছি ইনশাল্লাহ। আর স্বাধীনতা অর্জনের থেকেও রক্ষা করাটা কঠিন, এটাও যেমন সত্য, তো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর তাছাড়া হচ্ছে আমরা কখনোই স্বৈরাচার চাই না, আর অবশ্যই আমরা চাই আমাদের দেশ যেন হচ্ছে এগিয়ে যাক, ও আর এমন শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে আইন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা যেন করতে পারি যেন হচ্ছে প্রতিটা মানুষ যেন এ থেকে উপকৃত হয়। আচ্ছা, তো যাই হোক, তো আজ মূলত হচ্ছে আমরা কথা বলবো অর্থনীতি প্রথম পত্রর প্রথম অধ্যায় নিয়ে শুরু করছি। আর এই ক্লাসটা মূলত কাদের জন্য সেটা অবশ্যই বলে রাখা উচিত আমার। তো এই ক্লাসটা মূলত তাদের জন্যই খুব বেশি পরিমাণে উপকৃত হবে যারা হচ্ছে অলরেডি হচ্ছে আপনারা বইয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে, অধ্যায় ভিত্তিক যে টপিকগুলো রয়েছে, যারা এগুলো শেষ করেছেন অলরেডি, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। আর এছাড়াও যদি এরকম হয়ে থাকে যে আপনি হচ্ছে অধ্যায় যদি নাও ধরে থাকেন, তাহলেও আশা করি একটা আইডিয়া কিন্তু পেতে পারেন, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি এরকম পর্যায়ে এসে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন যে আপনার কয়েকদিন পরেই আপনার ইকোনমিক্স এক্সাম, অর্থাৎ ফার্স্ট পেপার, তো এটা মানে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, তো এটা সব এক্সামে মোটামুটি থাকে শুরুর দিকের এক্সামগুলোতে, তো আশা করি হচ্ছে এই ভিডিওটা সেই ক্ষেত্রে অনেক কাজে দিবে, অর্থাৎ খুব দ্রুত প্রিপারেশনের ক্ষেত্রেও। ওকে, আর অর্থনীতিকে অনেক স্টুডেন্টরা হচ্ছে ভয় হিসেবে দেখেন, তো আমি তাদের জন্য এতটুকুই বলতে চাই, তো আপনারা যদি নিয়মিত যদি সময় দেন, বেশি না, আপনারা যদি প্রতিদিন 1 ঘন্টাও যদি ইকোনমিক্সে সময় দেন, তাহলে আশা করি এটা ইনাফ আপনাদের জন্য, ঠিক আছে? কারণ খুব বেশি যে টাফ বিষয়টা কিন্তু এরকম না। ওকে, যদি আপনাদের শর্ট সিলেবাস যদি নাও থেকে থাকে, তাহলে হয়তো আপনাদের 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা একটু সময় দিতে হতে পারে, ঠিক আছে? বাট অ্যাভারেজে যদি দেন প্রতিদিন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ইকোনমিক্সে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করতেছি। আর আজকের ক্লাসে হচ্ছে আমি বেশি না, প্রথম অধ্যায়টা খুব বেশি একটা বড় না, আর এছাড়াও প্রথম অধ্যায় রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিকও থাকবে ভিডিওর শেষের দিকে। ওকে, সেটা আমি বলবো। আর এই ক্লাসে হচ্ছে খুব বেশি একটা বড় হবে না এই ক্লাসটি। আর এই ক্লাসে হচ্ছে আমি খুবই গুরুত্বপূর্ণ 2টি বোর্ড সলভ করাবো, যদি 2টা বোর্ডের জাস্ট সৃজনশীল কোয়েশ্চেন যেটা, সেটা আমি সলভ করাবো। আর চিন্তার কোনো কারণ নেই, আমি থিওরি হোক আর কিংবা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্মস অথবা চিত্র রিলেটেড সমস্যা সমাধান যেটাই থাকুক না কেন, আমি চেষ্টা করব সবগুলোই সমাধান করতে, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে মনে করেন না যে হচ্ছে স্যার শুধু হচ্ছে মানে থিওরি যেগুলো বিষয় সেগুলো আমি এড়িয়ে যাব, বিষয়টা কিন্তু এরকম না। ওকে, আচ্ছা, আর তাছাড়া হচ্ছে সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক্সও থাকতেছে যে কিভাবে আপনারা একটু বেশি নাম্বার পেতে পারেন থিওরির ক্ষেত্রে, কারণ অনেকে দেখা যায় থিওরিতে অনেক নাম্বারটা অধিকাংশ সময় কম আসে, ঠিক আছে? তো সেটার জন্য অনেক বাড়তি টিপস থাকতেছে। আচ্ছা, তো আমি শুরুতে যেই বোর্ডের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। ওকে, আর কিছু কথা বলে নেই যে বোর্ড কোয়েশ্চেনগুলো আমি হচ্ছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই নিয়েছি। ওকে, আর এছাড়া হচ্ছে এইভাবে কেউ নিয়েন না যে স্যার শুধু ঢাকা বোর্ড বা নর্মাল বোর্ডগুলোই করাবে, বিষয়টা এরকম না মোটেও। বোর্ড যেটাই হোক সেটা হচ্ছে ম্যাটার করে না বেশি একটা, তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কোয়েশ্চেনের যে মান, অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়াইজ যেগুলো কোয়েশ্চেন আসার মতো, আর যেগুলো আপনার সৃজনশীলে পুরো অধ্যায় বেশিরভাগ কভার করা যাচ্ছে, সেগুলো সৃজনশীলগুলোই আমি বাছাই করার চেষ্টা করতেছি, আর সেগুলোও চেষ্টা করব সমাধান করার, যাতে মোটামুটি আমার ভিডিওগুলো যেন শর্ট হয়, ঠিক আছে?
অর্থাৎ বড়জোর 3-4টা সৃজনশীলের মধ্যেই যেন আমি ভিডিওটা শেষ করতে পারি। ওকে, কারণ এই একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব পুরো একটা অধ্যায় শেষ করার। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতেই পারছেন তো ভিডিওটা কতটা বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। আচ্ছা, তো শুরু করতেছি। আমাদের ফার্স্টের প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে যেটা চলে এসেছিল বোর্ডে। আচ্ছা, তো অনেক মোটামুটি একটু বড় একটা আছে উদ্দীপক, এটা হচ্ছে সম্পূর্ণ থিওরিটিক্যাল একটা প্রশ্ন। ওকে, তো আমি উদ্দীপকটা একটু পরে পড়তেছি, তার আগে একটু প্রশ্নগুলো একটু পড়ি। হ্যাঁ, যেগুলো আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সারগুলো আগে একটু দেওয়ার চেষ্টা করি, কারণ গ নাম্বার এবং ঘ নাম্বার তখন হচ্ছে আমাদের উদ্দীপকটা লাগবে। ওকে, আচ্ছা, তো সবার ফার্স্টেই আমরা আসতেছি যে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অভাব কি। আচ্ছা, অভাব কি, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, আর এটা হচ্ছে স্বাভাবিক, এটা প্রথম অধ্যায়ে আপনারা প্রথম কয়েক পৃষ্ঠার মধ্যেই কিন্তু ইকোনমিক্সের আপনারা পেয়ে যাবেন আপনাদের বইয়ে। ওকে, আপনারা যেই বই নেন না কেন এটা হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন। ঠিক আছে, তো ক নাম্বার প্রশ্নের সমাধানটা একটু আমরা দেখে নিই। তো ক নাম্বার প্রশ্ন অভাব কি, এটা সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি। তো মোটামুটি ছোট একটা সংজ্ঞা রয়েছে, তো সিম্পল ভাবে আমরা একটু ক এর সমাধানটা একটু দেখি। ওকে, আচ্ছা, তো আমি সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি সমাধানে। ওকে, ওকে, তো ক নাম্বারে হচ্ছে আমাদের বলা হচ্ছিল যে অভাবটা কি, এটার হচ্ছে সংজ্ঞাটা দিতে। ওকে, তো সংজ্ঞাটা সিম্পল ভাবে আপনারা আপনার মতো করে লিখতে পারেন, বাট আগে ধারণাটা নিয়ে নেন। অভাব বলতে আমরা সিম্পল ভাবে বুঝি যে মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বা জন্য একই কথা, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার জন্য বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে এমন কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা। বা আপনি চাইলে এভাবেও লিখতে পারেন যে মানুষ তার হচ্ছে কি ক্রয়ের সাপেক্ষে বা ক্রয়ের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন পণ্য বা হচ্ছে সেবা পাওয়ার কি ইচ্ছা আকাঙ্ক্ষা বোধ করে, বা হচ্ছে কি ইচ্ছা আকাঙ্ক্ষাকেই নর্মাল ভাবে কি অভাব বলা হচ্ছে। ঠিক আছে, বা অভাব বলা হয়। তো সিম্পল ভাবে এটা লিখলেই কিন্তু আপনার সংজ্ঞাটা হয়ে যাবে। তো এক নাম্বারের জন্য এত বেশি একটা লিখতে হবে না। তো সিম্পল ভাবে আপনি যদি মূল বিষয়গুলো যদি লেখেন, মূল বিষয়টা হচ্ছে যে ক্রয় করবে, কেন ক্রয় করবে, অবশ্যই কি তার প্রয়োজন মেটানোর জন্য। ঠিক আছে, প্রয়োজন মেটানোর জন্য পণ্য বা সেবা যে ক্রয়ের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে কি আমাদের অভাব। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি ক নাম্বার যদি অভাব এই রিলেটেড কোয়েশ্চেন যদি পান আপনারা পরীক্ষায়, যে কোনো ধরনের পরীক্ষায়, তো আশা করি আপনারা অ্যান্সার করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে খ নাম্বারে যাচ্ছি। ওকে, তো আমি আবার ফার্স্ট স্লাইডে ফেরত যাচ্ছি, দেখি আমাদের খ নাম্বার প্রশ্ন কি বলা হচ্ছিল। ওকে, তো খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, আচ্ছা, খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝো। আচ্ছা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই অধ্যায়ের প্রথম অধ্যায়ে আমরা মোটামুটি যারা করে আসছেন তারা সকলেই জানেন যে হচ্ছে এই অধ্যায়ে জাস্ট একটা চিত্রই আছে, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আর যদি এই অধ্যায়ের চিত্র যদি আসে তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকেই আসবে, আর চিত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি হচ্ছে খ নাম্বারে কোনো চিত্র চাই নাই, খ নাম্বার হচ্ছে আমাদের জাস্ট সংজ্ঞাটা চেয়েছে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝো। তো এইটা হচ্ছে আপনারা দুই ভাবে লিখতে পারবেন। অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখার আগে সংজ্ঞাটা লিখতে হবে আমাদের। অনেক স্টুডেন্ট হচ্ছে কি ওয়ার্ড গুলো আপনারা লেখেন না। ঠিক আছে, ক এবং খ এই দুইটা প্রশ্ন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ প্রতিটা টিচার যখন খাতা দেখে ক এবং খ অবশ্যই তারা অনেক ভালো করে দেখে, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নটা আপনি কিভাবে লিখেছেন সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, আর এই দুইটা প্রশ্ন কখনোই ভুল করা যাবে না। ঠিক আছে, তার মানে এই না যে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ এই বিষয়ে হচ্ছে আপনারা চাইলে গ ঘ যেমনি ইচ্ছা লিখবেন, বিষয়টা কিন্তু তাও না। তো অবশ্যই হচ্ছে ক খটা একটু গুরুত্ব দিবেন বেশি। ঠিক আছে, আর গ ঘতে কিওয়ার্ড যেটা অর্থাৎ প্রশ্নে যেটা চাইছে সেটা অবশ্যই আগে বুঝতে হবে, তারপর আপনি হচ্ছে আপনার মতো করে গুছিয়ে লিখবেন। ঠিক আছে, হুবহু যে বইয়ের মতো হতে হবে বিষয়টা কিন্তু এরকমও নয়। আচ্ছা, তো উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝো, কিভাবে আপনি খুব গুছিয়ে লিখতে পারবেন, তো আমরা হচ্ছে একটু দেখে নিই। তো আমি সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি সমাধানে, খ এর সমাধান। ওকে, সো খ এর সমাধানে আমরা দেখতে পাচ্ছি, তো সিম্পল ভাবে আমরা লিখতে পারি যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখায় দুইটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ বিভিন্ন বিন্দুতে নির্দেশ করা হয় বা প্রকাশ করা হয়।
ঠিক আছে? তো সিম্পল ভাবে এটা লিখলেই হবে। আর এই সংজ্ঞাটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে, আর এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ওকে, আর আপনারা যদি চান যে হচ্ছে যদি এটা মনে করেন যে না 2 নাম্বারের জন্য জাস্ট এতটুকু লিখবো, ওকে, তো আপনারা চাইলে হচ্ছে আরো একটু বাড়তি কিছু অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে অবশ্যই আপনার বিদ্যমান যে প্রযুক্তি সেগুলো অবশ্যই ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আপনার কৃষি ক্ষেত্রে যদি বলি, কৃষি ক্ষেত্রে যেমন লাঙল, তারপরে হচ্ছে আপনার কি বলে কাঁচি হতে পারে, অর্থাৎ যেগুলো হচ্ছে কৃষি যে যন্ত্রাংশ যেগুলো রয়েছে, যেগুলো দিয়ে কৃষি উৎপাদনের কাজে লাগানো হয়। তারপর আবার আধুনিক যন্ত্রপাতি যেগুলো রয়েছে, অর্থাৎ যে ধরনেরই যন্ত্রপাতি হোক না কেন। আর এছাড়া হচ্ছে ফ্যাক্টরি অথবা ফার্ম অথবা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও হচ্ছে কি আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যেটা, সেটাও কিন্তু কি নির্ণয় করা হয়। ঠিক আছে? ওকে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলতে এখানে এটাকে নরমালি এই উৎপাদন সম্ভাবনা রেখাই বলা হচ্ছে। ঠিক আছে? যেটাকে সংক্ষেপে পিপিসিও বলা হচ্ছে। পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, তো আশা করি সংজ্ঞাটা খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো আশা করি আর ভুল হবে না। তো ক খ দুইটার সমাধান আমরা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা গ এর সমাধানে যাই। তো গ নাম্বার প্রশ্নটা একটু আমরা দেখে নেই। আচ্ছা, ওকে, সো গ নাম্বার যদি আমাদের অ্যান্সার করতে হয়, আচ্ছা ফার্স্ট একটু আমরা প্রশ্নটা পড়ে নেই। গ নাম্বার বলা হচ্ছে যে উদ্দীপক দেশ তিনটিতে বিদ্যমান অর্থনীতির ব্যবস্থা কি কি সেটা ব্যাখ্যা করতে। ওকে, আচ্ছা, তো উদ্দীপকে আমাদের টোটাল 3টা দেশের কথা বলা হয়েছে, এ বি সি। ওকে, আচ্ছা, বিভিন্ন ধরনের দেশের নাম থাকতে পারে এখানে। ওকে, আর এখানে 3টা দেশের কথা বলা হয়েছে। আর আমি এই সৃজনশীলটা নেওয়ার মেইন রিজনই এটা, কারণ এখানে আপনার 3টা অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও আমরা জানি অর্থ ব্যবস্থা হচ্ছে টোটাল 4 ধরনের, বাট প্রথম 3টাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ ইসলামিক অর্থ ব্যবস্থাটা হচ্ছে আসলেও খুব কম আসে, হ্যাঁ, আর আসলেও এটা আপনারা পারবেন। আচ্ছা, তো এবিসি এই 3টা দেশ, আর এ দেশের সকল, আচ্ছা আগে আমরা হচ্ছে একটু উদ্দীপকটা পড়ি। এই দেশের সকল কিছু ব্যক্তি মালিকানার উপাদান ও বিক্রি করা হয়, ফলে দ্রব্যাদির দাম কি অনেক বেশি। ওকে, আচ্ছা, ব্যক্তি মালিকানা বলতে এখানে সিম্পল ভাবে বেসরকারি যে মালিকানা যেটা, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতিও বলা হয়। ঠিক আছে? এই ব্যক্তিগত মালিকানা, ওকে, যেটাকে আমরা সিম্পল ভাবে আবার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাও বলে থাকি। ওকে, তো এটাকে অনেকভাবে কিন্তু বলা যেতে পারে। তো যেভাবেই আসুক না কেন আপনারা কিন্তু কনফিউজড হবেন না। সহজ ভাষা বলতে গেলে এটা বেসরকারি অর্থ ব্যবস্থা। ওকে, আচ্ছা, তো এখন আরেকটু পড়ি যে এই দেশে ক্রমশই ধনী মানুষের কি সংখ্যা বাড়ছে। ওকে, ফাইন। এরপরে আসতেছি আমরা ওকে সি দেশ। আচ্ছা, সি দেশে আবার কি একেবারেই বিপরীত। ওকে, দেখি কি ধরনের বিপরীত ব্যবস্থা রয়েছে। অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সকল কিছুই সরকারের নিয়ন্ত্রণ, উৎপাদন ও নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, সরকারের নিয়ন্ত্রণ, উৎপাদন ও হচ্ছে কি আপনার সরকার, এক কথায় হচ্ছে দ্রব্যাদি যেগুলো আছে, দ্রব্যাদি বা উৎপাদন, এগুলো হচ্ছে কি সকলেই আপনার সরকারের নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, তো ফার্স্টটা এটা আমরা জানলাম যে ব্যক্তিগত মালিকানা, তার মানে আমরা বুঝতেই পারছি যেটা হচ্ছে কি বেসরকারি অর্থ ব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটাকে আমরা বলতেছি। ওকে, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দুইটা একই বিষয়, হ্যাঁ। আচ্ছা, তো এটা দুইটাতে কোনো সময় কনফিউজড হবেন না। আচ্ছা, এর পরেরটা দেখি যে সি দেশের অর্থ ব্যবস্থায় বলতেছে যে সরকারের নিয়ন্ত্রণটা অনেক বেশি থাকে, তাহলে আমরা এটাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলতে পারি। ওকে, আচ্ছা, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে শুরুটা হচ্ছে কি বেসরকারি ছিল এই দেশেরটা, সরি, আর সি দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে কি অবশ্যই সামাজিক অর্থ ব্যবস্থা বা সরকারি অর্থ ব্যবস্থা। ওকে, আচ্ছা, ফলে দেখা যায় একটি ক্ষুদ্র জিনিস ক্রয় করতে হলেও লাইনে দাঁড়িয়ে ক্রয় করতে হয়। আচ্ছা, হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ হচ্ছে কি সরকারি হস্তক্ষেপ যদি অনেক বেশি পরিমাণে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কড়া মনিটরিং এর মধ্যে থাকতে হয়, যার কারণে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় নর্মাল যে পাবলিক আছে তাদের জন্য অনেক ফ্রাস্ট্রেটিং হইতে পারে, অর্থাৎ অনেক মানে কি বলে একটা বোরিংনেস কাজ করে, অস্থিরতা কাজ করতে পারে। অর্থাৎ বেসরকারি শুধুমাত্র থাকলে সেটারও একটা প্রবলেম হতে পারে, আবার কি সরকারি যদি থাকে সেটারও ক্ষেত্রে কি অবশ্যই প্রবলেম কিন্তু থাকতে পারে। আচ্ছা, এরপর জাস্ট আরেকটা লাস্ট অর্থ ব্যবস্থা যেটা, সেটা একটু আমরা জেনে নেই। আচ্ছা, তবে বিদেশে সরকারি বেসরকারি উভয় খাতে কি
দ্রব্য উৎপাদন এবং কি বিক্রয় করা হয়। ওকে ফাইন। আচ্ছা, এটাই হচ্ছে আবার ভিন্ন আরেকটা হচ্ছে অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা জানতেছি, যেখানে কি সরকারি বেসরকারি উভয় খাতে হচ্ছে কি উৎপাদন বিক্রয় করা হয়। আচ্ছা, এই দেশে বেসরকারি খাত থেকে কোনো দ্রব্য বা সেবার দাম যদি বৃদ্ধি পায় তাহলে সেটা সরকারি খাত থেকে ক্রয় করতে পারে। ওকে ফাইন। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই দেশের যে জনগণরা যারা রয়েছে, অর্থাৎ বিদেশের যারা বাস করতেছে, তাদের কাছে কি অবশ্যই অপশন আছে। অর্থাৎ যদি এরকম হয় যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের থেকে অনেক বেশি পরিমাণে সম্পদ নিচ্ছে বা হচ্ছে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতেছে, তাহলে তারা কি করতে পারে, সরকারি খাতগুলো বা সরকারি প্রতিষ্ঠানগুলোর থেকে সেবা বা দ্রব্যাদি ইত্যাদি ক্রয় কিন্তু করতে পারে। কারণ আমরা জানি কি বেসরকারি থেকে তুলনায় সরকারিতে কি তুলনামূলক কমে কিন্তু সেবা কিন্তু পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো আশা করি তিনটা অর্থ ব্যবস্থা সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তো প্রথম ব্যবস্থা যেটা ব্যক্তি মালিকানা, যেহেতু তার মানে সেটা আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে পারি। এ নাম্বার হচ্ছে যেটা এর অর্থ ব্যবস্থা হচ্ছে কি, এ দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ওকে, আচ্ছা, আর হচ্ছে সি দেশের অর্থ ব্যবস্থা, সি দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে আপনার তাহলে কি হবে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হবে। এবং বি দেশের অর্থ ব্যবস্থা যেটা, সেটা কি সরকারি বেসরকারি, যেহেতু সরকারি বেসরকারি উভয় খাতে উৎপাদন ও বিক্রয় করা হচ্ছে, তো যার কারণে আমরা সিম্পল ভাবে এটা বলতে পারি যে এখানে মিশ্র অর্থ ব্যবস্থা কি প্রযোজ্য রয়েছে। ঠিক আছে, মিশ্র অর্থ ব্যবস্থা দেখা দিয়েছে বি দেশে। ওকে, কারণ মিশ্র অর্থ ব্যবস্থায় আমরা সংজ্ঞাটা জেনেছিলাম যে অর্থ ব্যবস্থায় কি হয়, সরকারি বেসরকারি দুই উদ্যোগে অর্থাৎ দুইজনেরই কি থাকবে, হস্তক্ষেপ থাকবে। ঠিক আছে, নির্দেশনা থাকবে, নীতি থাকবে। সেই দেশটাকে মূলত হচ্ছে কি, বা সেই অর্থ ব্যবস্থার দেশগুলোকেই মূলত বলা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। যেমন হচ্ছে কি বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার ভারত, এরপর হচ্ছে আপনার পাকিস্তান, এইগুলো এশিয়ার যে কান্ট্রিগুলো অধিকাংশ রয়েছে, এশিয়ার অধিকাংশ কান্ট্রি হচ্ছে কি মিশ্র অর্থ ব্যবস্থার দেশ। ঠিক আছে, অধিকাংশ সময় বাংলাদেশ নিয়ে একটা এমসিকিউ আসে যে অর্থ ব্যবস্থা হচ্ছে কি আপনার বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা আছে, তো এটার অ্যান্সার হবে অবশ্যই মিশ্র অর্থ ব্যবস্থা আছে। ঠিক আছে, আর এছাড়াও এশিয়ার বেশিরভাগ কান্ট্রি হচ্ছে কিন্তু কি মিশ্র অর্থ ব্যবস্থা প্রযোজ্য। ওকে, কারণ মিশ্র অর্থ ব্যবস্থাটাই অনেক বেশি উত্তম, কারণ এখানে পাবলিকের হাতে অনেক বেশি পরিমাণে অপশন থাকে। অর্থাৎ বেসরকারি ব্যবস্থা যদি খুব বেশি পরিমাণে হচ্ছে আপনার ডাল হয়ে থাকে, তাহলে আপনার কি সরকারের দিকে আসতে পারে। আবার সরকারি অবস্থা যদি আপনার পতনের দিকে যায়, তাহলে হচ্ছে কি আপনারা তাহলে হচ্ছে তারা কি করতে পারে, বেসরকারি খাতে কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো তাদের কাছে অবশ্যই কি একটা অপশন আছে, যারা পদক্ষেপ নিতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে তারা। ওকে, আচ্ছা, তো গ নাম্বারে আশা করি এখন বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা প্রশ্নটা সাজাবেন। আর সমস্যা নেই, তো আমি ফার্স্টে একটু দেখিয়ে দিই যে আপনারা কি ওয়ার্ডটা কিভাবে লিখবেন। আমি পুরাটা কোয়েশ্চেন অবশ্যই লিখে দেখাবো না, জাস্ট একটু কি ওয়ার্ডটা যেটা কিভাবে স্টার্ট করবেন এবং কিভাবে ফিনিশ করবেন সে বিষয়টা অবশ্যই দেখাবো। ওকে, তো সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি, যে গয়ের যে সমাধান সেটা একটু দেখাতে। ওকে, ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে গয়ের সমাধান যেটা, সেটা সিম্পল ভাবে আগে আপনারা লিখবেন। হ্যাঁ, এবিসি অর্থ ব্যবস্থা কোনটা কোন অর্থ ব্যবস্থা, তো সিম্পল ভাবে আমি লিখে ফেলছি যে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং কি মিশ্র অর্থ ব্যবস্থা। ওকে, আচ্ছা, তো এখন আপনারা কি করবেন, সবার ফার্স্টে এই বিষয়টা লিখবেন, কারণ প্রশ্নতে কিন্তু এটাই চাইছে যে এবিসিতে অর্থাৎ এবিসি দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে। তো সবার ফার্স্টে কোন ধরনের অর্থ ব্যবস্থা আছে সেটা অবশ্যই আগে স্পষ্ট করে লিখবেন। ঠিক আছে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আপনারা ধাপে ধাপে হচ্ছে প্রশ্নগুলো, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে এর সংজ্ঞাটা লিখবেন। তারপরে হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটা, অর্থাৎ বেসরকারি অর্থ ব্যবস্থা কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে, আবার কি কি অসুবিধাগুলো রয়েছে। ঠিক আছে, কোন কোন দেশে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা চালু রয়েছে, তো বৈশিষ্ট্যগুলো অলরেডি হচ্ছে আপনাদের বইয়ে দেওয়া আছে, তো আশা করি আপনারা ইজি ভাবে আপনারা সাজিয়ে লিখতে পারবেন। ওকে, তো অবশ্যই এগুলো লিখবেন। আর সব যে হচ্ছে আপনার কি বলে শুধুমাত্রই যে আপনার ধনতান্ত্রিক নিয়ে লিখতে হবে সেটা কিন্তু এরকম না, মোটামুটি 2-3টা বৈশিষ্ট্য যদি আপনি জানেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারণ এরপরও কিন্তু আরো অর্থ ব্যবস্থা কিন্তু লিখতে হবে, যেমন এই যে সমাজতান্ত্রিক, পরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে তার সংজ্ঞাটা অবশ্যই লিখবেন। ওকে, আর এরপরে হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে। ঠিক আছে, যেখানে সরকারি বেসরকারি উভয় উদ্যোগ যেখানে কাজ করবে সেখানে সেই অবস্থাটা কি বলা হচ্ছে কি মিশ্র অর্থ ব্যবস্থা। তারপর মিশ্র অর্থ ব্যবস্থার সুযোগ সুবিধাগুলো লিখবেন।
ওকে, তো আশা করি পরিশেষে হচ্ছে কি আপনার একটা মানে নর্মাল ভাবে এগুলো জাস্ট ব্যাখ্যা বিশ্লেষণ করতেই কিন্তু বলছে গ নাম্বারে। তো আশা করি গ নাম্বারের অ্যান্সার আপনারা ইজি ভাবে গুছিয়ে লিখতে পারবেন। আর চেষ্টা করবেন একটু পয়েন্ট আকারে লেখা, ঠিক যেমন ভাবে আপনাদের বইয়ে দেওয়া আছে, অর্থাৎ আগে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞার পরে হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আপনি বৈশিষ্ট্য কমই লেখেন, সমস্যা নেই, বাট গুছিয়ে লেখেন, একটু প্যারা করেই লেখেন যেভাবে বইয়ে লেখা থাকে। তাহলে দেখবেন এগুলো আপনার থিওরিক্যাল বিষয়গুলোতে নাম্বার বেশি পাওয়ার একটা আশঙ্কা কিন্তু থাকবে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে তো এটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নেই। আর যাদের হচ্ছে হাতের লেখা হচ্ছে মান একটু বাজে, তাদের ক্ষেত্রে বলতেছি তারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে আপনারা যেটা লিখতেছেন বা লিখছেন সেটা যেন কি হয়, যেন টিচার পড়তে পারে। ঠিক আছে, ওকে, অর্থাৎ খাতার প্রেজেন্টেশনটা যত সুন্দর হয়, খাতা যার যত বেশি ক্লিন থাকে, যত কাটাছেঁড়া কম থাকে, তার নাম্বার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে সবার লাস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব ঘ নাম্বারে। আচ্ছা, তো ঘ নাম্বারটা একটু দেখি, ঘ নাম্বারে হচ্ছে আমাদের কি বলা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, ঘ নাম্বারটা মোটামুটি সহজই আছে, বলতেছে যে দেশের জনগণের কল্যাণে মিশ্র অর্থ ব্যবস্থায় কি উত্তম। ওকে ফাইন, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, একটু আগে আমি অনেকবার বলেছি যে মিশ্র অর্থ ব্যবস্থাটা কি সবচাইতে বেশি ভালো, কারণ হচ্ছে এখানে কি আছে, জনগণের কাছে অপশন কিন্তু আছে। আর এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে কি বিদেশ। ওকে, অর্থাৎ বিদেশি কি সরকারি বেসরকারি উভয় খাতেই হচ্ছে কি দ্রব্য উৎপাদন এবং কি বিক্রয় করা হচ্ছে। ঠিক আছে, ক্রয় বিক্রয় দুই ক্ষেত্রেই কিন্তু কি সরকারি বেসরকারি ভাবেই কিন্তু করা হচ্ছে। তো যেটা বললাম, অর্থাৎ পাবলিকের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কি অপশন কিন্তু থাকতেছে। ওকে, এটা সব ক্ষেত্রেই হচ্ছে কি আপনারা তারা সুযোগ সুবিধা কিন্তু ভোগ করতেছে। তো এটা আপনার জনগণের জন্য, জনসাধারণের জন্য সবচেয়ে বেশি ভালো এই মিশ্র অর্থ ব্যবস্থাটা। ওকে, আচ্ছা, তো এই বিষয়টাই জাস্ট আপনারা ভালোভাবে লিখবেন। অবশ্যই মিশ্র অর্থ ব্যবস্থার যে একটু বিস্তারিত ভাবে লিখবেন যে এটার সুবিধাগুলো কি কি আছে, সুবিধাগুলো নিয়ে আলোচনা একটু বেশি করবেন, কারণ মিশ্র অর্থ ব্যবস্থার সুবিধাগুলো একটু বেশি। ঠিক আছে, অসুবিধা খুব কম, মানে প্রায় যদি বলেন যে অসুবিধা নেই তাহলেও এটা খারাপ বলা হবে না, তবে হ্যাঁ কিছু অসুবিধা তো অবশ্যই আছে। ওকে, তো এগুলো হচ্ছে আপনারা বই ভালো করে পড়লেই আপনারা কিন্তু জানতে পারবেন। এই অর্থ ব্যবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই অধ্যায় থেকে যদি থিওরিক্যাল প্রশ্ন যদি আসে তাহলে এই চারটা অর্থ ব্যবস্থা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে, তো ঘ নাম্বারটা তারপরও আমরা হচ্ছে একটু লিখি। ঘ নাম্বার হচ্ছে দেখেন, আচ্ছা আমরা একটু ওকে, সো আমরা একটু সেকেন্ড স্লাইডে কিন্তু যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঘ নাম্বারটা হচ্ছে আমরা একটু দেখে নিই, জাস্ট একটু স্টার্ট করবেন কিভাবে। হ্যাঁ, তো অবশ্যই আগে মিশ্র অর্থ ব্যবস্থাটা আগে লিখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তো সেকেন্ড স্লাইডে যাচ্ছি ঘ এর জন্য। ওকে, তো ঘ এর জন্য সবার ফার্স্টে আগে লিখবেন যে সরকারি বেসরকারি উভয় সুযোগ সুবিধা থাকার কারণে মিশ্র অর্থ ব্যবস্থাটা কি সবচাইতে বেশি উত্তম, অর্থাৎ দুইটা অর্থ ব্যবস্থাটা কি এখানে উপস্থিত থাকে, সরকারি বেসরকারি দুইটাই। ওকে, তো আশা করি বাড়তি যে লেখাগুলো যেগুলো রয়েছে, বৈশিষ্ট্য, তারপরে সুযোগ সুবিধা অসুবিধা, এগুলো আপনারা লিখলেই আশা করি আপনাদের মোটামুটি হচ্ছে গয়ের জন্য 2 পৃষ্ঠা ইনাফ। যদি ভালো করে যদি কিওয়ার্ড গুলো লিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে যদি 3 যদি নাও দেয়, ইনশাল্লাহ আপনার 2.5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর ঘতে হচ্ছে যদি 4 যদি নাও পান তাহলে আশা করি 3 পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ওকে, তো আশা করি আপনারা খুব ভালোভাবে লিখতে পারবেন। আর যদি ভালোভাবে লেখেন আর টিচারও যদি ওরকম পান তাহলে অবশ্যই নাম্বার দিবে, এটা তো আশা করাই যায়, তাই না? কারণ খাতা যদি ভালোভাবে আপনি প্রেজেন্টেশন করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ভালো নাম্বার কিন্তু টিচার দিতে বাধ্য। ওকে, আচ্ছা, তো এভাবেই হচ্ছে আমরা প্রথম সৃজনশীলটা কিন্তু শেষ করতে পেরেছি আশা করি। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর এছাড়াও যদি কোনো সমস্যা হয়, কোনো টপিক বুঝতে বা কোনো সৃজনশীল যদি বুঝতে সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশন সবসময় খোলা থাকবে, তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করব যদি হচ্ছে অধিকাংশ দেখি সেম প্রবলেম যদি ফেস করে থাকেন বা যদি আসলে প্রবলেমটা অনেক বেশি পরিমাণে সিরিয়াস থাকে তাহলে হচ্ছে আমি চেষ্টা করব নতুন আরেকটা ভিডিও করার সেটার টপিকের উপর। আর যদি ছোটোখাটো প্রবলেম হয় তাহলে আমি নিজেই চেষ্টা করব হচ্ছে সেটার ভিডিওর কি বলে কমেন্টের রিপ্লাই করার। ওকে,
আচ্ছা, তো এখন আমরা হচ্ছে দ্বিতীয় যে সৃজনশীলটা আছে, অর্থাৎ এই অধ্যায়ে শেষ যে গুরুত্বপূর্ণ সৃজনশীলটা সেইটা নিয়ে দেখাচ্ছি। ওকে, তো সেটাতে চলে যাচ্ছি। ওকে, তো আমরা থার্ড স্লাইডে যাচ্ছি। ওকে, তো এটা ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় সৃজনশীল। আচ্ছা, তো মোটামুটি আমরা সৃজনশীলের যে স্ট্রাকচার সেটা দেখেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি একটা চিত্র রিলেটেড সৃজনশীল। ওকে, আচ্ছা, আর এই অধ্যায় থেকে আমি একটু আগেও বলেছি, আবারও বলতেছি যে এই অধ্যায় থেকে যদি চিত্র যদি আসে তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকেই কিন্তু আসবে। ঠিক আছে, ইভেন এটা যে কোনো বোর্ডেরই আপনি হয়ে থাকেন না কেন, অর্থাৎ আপনি যদি কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম যেই বোর্ডেরই হন না কেন, প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল অন্তত পাবেন অর্থনীতিতে। ওকে, আচ্ছা, তো এই বোর্ড কোয়েশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালের। আচ্ছা, আর এই রিলেটেড অনেক সৃজনশীল আপনারা কিন্তু পাবেন আপনাদের টেস্ট পেপার, ইভেন হচ্ছে আপনাদের কি বলে আপনাদের বোর্ড বই যেগুলো রয়েছে, অর্থাৎ আপনাদের নর্মাল ইকোনমিক্স বইতে। আর চেষ্টা করবেন ইকোনমিক্স বই এমন একটা কিনতে, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে যারা রয়েছেন, যারা নতুন নতুন বই কিনবেন। ঠিক আছে, ইভেন যারা বই কিনেও ফেলছেন তাহলেও সমস্যা নেই, যদি ফেরত দেওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে দিবেন। যদি এরকম দেখেন যে আপনার বইয়ে পর্যাপ্ত পরিমাণে নৈবিত্তিক অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন, সহজ ভাষায় বলতে গেলে পর্যাপ্ত পরিমাণে নৈবিত্তিকের বোর্ড কোয়েশ্চেন বা পর্যাপ্ত পরিমাণে নৈবিত্তিক প্রশ্ন এবং হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের যে সৃজনশীলগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাদের উচিত বইটা হচ্ছে অবশ্যই চেঞ্জ করা। ওকে, তো চেষ্টা করবেন, আর পূরণ হলেও সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি লেখা বোঝা গেলেই হবে। আচ্ছা, কারণ হচ্ছে আমি নিজে হচ্ছে অর্থনীতি পূরণ বই দিয়েও পড়েছি, তো এটা কোনো প্রবলেম না। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্টে উদ্দীপক তো নর্মাল ভাবে দেওয়াই আছে, তো এটা আমাদের গ নাম্বারে কাজে লাগবে। তো আমরা ফার্স্টে একটু থিওরিক্যাল যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু সলভ করি আগে। হ্যাঁ, আচ্ছা, তো ক নাম্বারে বলা হচ্ছে যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। আচ্ছা, এই প্রশ্নটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ব্যষ্টিক অর্থনীতিটা কাকে বলে সেটার সংজ্ঞাটা হচ্ছে আমরা একটু দেখব। আচ্ছা, তো আমরা ক এর সমাধানে কিন্তু চলে যাচ্ছি, আমাদের জাস্ট সংজ্ঞাটা দিলেই কিন্তু হবে, তো একের জন্য বেশি একটা লিখতে হবে না, এক নাম্বারের জন্য। ওকে, তো ক এর সমাধানটা একটু দেখি। ওকে, তো ক এর সমাধানটা আমরা সিম্পল ভাবে লিখতে পারি যে যে অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, ওকে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কেন, কারণ হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির কথা বলা হয়েছে আমাদের। হ্যাঁ, এই যে ব্যষ্টিক অর্থনীতি বলতে অর্থনীতির যে বিষয়, অর্থাৎ অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ছোটখাটো বিষয় নিয়ে ইত্যাদি নিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা ইত্যাদি করা হয়, তাকেই হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় অর্থনীতির বলতে যদি কিছু উদাহরণ যদি দেই তাহলে বলতে পারি আমরা ব্যক্তিগত সঞ্চয়, তারপর হচ্ছে ব্যক্তিগত চাহিদা, তারপরে হচ্ছে আপনার কি বলে ব্যক্তিগত বিনিয়োগ। কারণ হচ্ছে এই যে আপনার এই যে উপাদানগুলো রয়েছে অর্থনৈতিক, যেগুলোর আমি একটু আগে বললাম, সেগুলোর অ্যামাউন্ট কিন্তু খুব বেশি একটা বড় না। কেন বড় না? কারণ হচ্ছে এগুলো বেশিরভাগই কি ব্যক্তিগত বিষয়, অর্থাৎ অর্থনীতির ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আরেকটা বিষয় আছে, যদি আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। যদি সামষ্টিক অর্থনীতি যদি আসে তাহলে এই ক্ষুদ্রর জায়গায় জাস্ট আপনি লিখবেন বৃহৎ, কারণ সেখানে কি হবে অর্থনীতির যে বড় বড় বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি বলে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সিম্পল ভাবে আপনি লিখতে পারবেন যে যে অর্থনীতিতে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি বলে। আর যদি বলে সামষ্টিক অর্থনীতি কাকে বলে, তো সিম্পল ভাবে আপনি এটা লিখলেই হবে যে যে অর্থনীতিতে অর্থনীতির বৃহৎ বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হচ্ছে, সামষ্টিক অর্থনীতি বলা হচ্ছে। ঠিক আছে, তো সিম্পল ভাবে আশা করি এটা লিখলেই হবে। এখন সামষ্টিক অর্থনীতির কি কি উদাহরণ হতে পারে? এখন আপনারা একটু আগে জেনেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কি ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত হচ্ছে আপনার কি বলে ব্যক্তিগত রোজগার অ্যামাউন্ট, এই সেই এগুলো হতে পারে। ঠিক আছে, অর্থাৎ অ্যামাউন্টটা অবশ্যই কি থাকবে, সম্পদগুলো একটু শর্ট থাকবে, একটু কম থাকবে তুলনামূলক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো সেগুলো হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি কি, যেমন হচ্ছে একটা দেশের জাতীয় আয়। এখন দেশের জাতীয় আয় তো কখনোই হচ্ছে কি আপনার সামান্য কোটির মধ্যে তো আর থাকবে না, সেটা অবশ্যই হাজার কোটি লক্ষ কোটির মধ্যে থাকবে, তাই না? অর্থাৎ ইকুয়েশন গুলো এবং ক্যালকুলেশন গুলো কিন্তু অনেক বড় বড় থাকবে। ঠিক আছে, তো এটা সিম্পল ভাবে আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন হচ্ছে একটা দেশের চাহিদা,
তারপরে হচ্ছে একটা দেশের আমদানি ব্যয়, তারপরে একটা দেশের রপ্তানি ব্যয় বা হচ্ছে রপ্তানি আয়, ঠিক আছে। ওকে, তো এগুলো বিষয় হচ্ছে কি আমাদের কি থাকবে, সামষ্টিক অর্থনীতিতে থাকবে। তো আশা করি সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি দুইটার বিষয় সম্পর্কে আমি বলে দিলাম। আশা করি এই দুইটা যদি আসেও এক্সামে তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে লিখতে। ওকে, তো এই বিষয়টা মাথায় রাখবেন, অর্থাৎ ব্যষ্টিক হচ্ছে ক্ষুদ্র বিষয় আর সামষ্টিক হচ্ছে অর্থনীতির বৃহৎ বিষয়। ওকে, তো ক নাম্বার হচ্ছে আমাদের হয়ে গেছে আশা করি। তো এখন আমরা খ নাম্বার যে আছে সেখানে যাচ্ছি। খ এর কোয়েশ্চেনটা একটু দেখে নেই। ওকে ফাইন, তো খ নাম্বারটা হচ্ছে আমরা একটু দেখতেছি। খ নাম্বার হচ্ছে দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো। ওকে, তো খ নাম্বারটা আসলে এই প্রশ্নটা আশা করি আপনারা অনেক জায়গায় কিন্তু দেখেছেন, আর এটা যারা যারা এখনো জানেন না বা হচ্ছে মোটামুটি যাদের হচ্ছে ভুল হওয়ার চান্স রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে এটা বইয়ে অনেক ভালো করে এই সংজ্ঞাটা হচ্ছে আপনারা ভালো করে পড়ার। আর আশা করি এটা মুখস্থ করা লাগবে না, সংজ্ঞাটা অনেক অনেক ছোট আর হচ্ছে অনেক সহজই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো সংজ্ঞাটা হচ্ছে কিভাবে আমরা দিতে পারি সেটা একটু দেখি। আচ্ছা, তো ক্ষয়ের সমাধানে যাচ্ছি, যে দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝো। ওকে, ওকে, তো ক্ষয়ের সমাধানটা আমরা সিম্পল ভাবে আগে অবশ্যই সংজ্ঞাটা লিখতে হবে। যখন হচ্ছে সিম্পল ভাবে লিখতেছি আমরা, দুষ্প্রাপ্যতার সংজ্ঞা সিম্পল ভাবে এটা লিখলেই হবে যে যখন এই যে যখন প্রয়োজনের তুলনায় কি হবে সম্পদ সীমিত পর্যায়ে থাকবে, অর্থাৎ সিম্পল ভাবে আপনি এটাও লিখতে পারবেন যে যখন প্রয়োজনের তুলনায় সম্পদ কি থাকবে সীমিত, সেই অবস্থাটাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলা হবে, ঠিক আছে। অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন তার চেয়ে কি থাকবে, অবশ্যই কম থাকবে, ঠিক আছে। একবারই যে থাকবে না বিষয়টা কিন্তু এরকম না, তখন আবার বিষয়টা আবার অভাব হয়ে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু হবে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যখন প্রয়োজনের তুলনায় কি থাকবে সম্পদটা সীমিত থাকবে সেই অবস্থাটাকেই বলা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। ওকে, সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে মূলত এটাই বোঝায়। ওকে, তো আশা করি ইজি ভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো এই রিলেটেড আরো অনেক কথাবার্তা চাইলে আপনারা অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ লিখতে পারেন যে দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে হচ্ছে কি আপনার যতটুকু সম্পদের প্রয়োজন ততটুকু থাকে না, তার সাথে হচ্ছে কি তুলনামূলক আপনার ক্ষুদ্র পর্যায়ে থাকে বা হচ্ছে কি কম পর্যায়ে কিন্তু থাকে। তো এইগুলো হচ্ছে চাইলে আপনারা বাড়তি কিছু অ্যাড করতে পারেন খ নাম্বার যেহেতু কোয়েশ্চেন। বাট হ্যাঁ, মোটামুটি আপনারা সংজ্ঞা যদি আপনারা ইজিভাবে বুঝে লিখতে পারেন তাহলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না, 2 এ 2 দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে সমস্যার কিছু নাই। তো আশা করি ক খ দুইটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা গ এর সমাধানে যাব। তো গ এর প্রশ্নটা একটু দেখি আগে। আচ্ছা, ওকে, তো গ নাম্বারের প্রশ্নটা একটু দেখতেছি। গ নাম্বারে বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। ওকে ফাইন, তো আমাদের বলতেছে কি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে। আচ্ছা, তো আমাদের এখানে একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ছক আছে। আচ্ছা, ওকে, তো 3 কলম বিশিষ্ট একটা ছক আছে। তো আমরা একটু দেখি। তো ফার্স্টে বলা হচ্ছে যে সংমিশ্রণ। আচ্ছা, সংমিশ্রণ দেওয়া হচ্ছে একটা ছকে, আর একটা ছকে দেওয়া হচ্ছে এক্স দ্রব্য এবং হচ্ছে ওয়াই দ্রব্য। আচ্ছা, এখানে এক্স দ্রব্য ছাড়াও অন্যান্য যে কোনো কিছু কিন্তু থাকতে পারে, যেমন হচ্ছে আলু থাকতে পারে, টমেটো থাকতে পারে, বিভিন্ন ধরনের দ্রব্যের নাম থাকতে পারে, ঠিক আছে। তো কনফিউজ হওয়ার কিছু নাই, তো বিষয়টা ওই একই, ঠিক আছে। আচ্ছা, তো সংমিশ্রণে হচ্ছে এ থেকে ডি পর্যন্ত আছে, এরপর হচ্ছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। আচ্ছা, এই দুইটাই আছে। আচ্ছা, তবে হ্যাঁ, একটা বিষয় যেটা না বললেই নয়, উৎপাদন সম্ভাবনা রেখা যখনই আপনারা হচ্ছে তৈরি করবেন, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা যখনই আপনারা আর্ট করবেন তখন চেষ্টা করবেন প্রথম যে সংমিশ্রণ এবং শেষের যে সংমিশ্রণ এই দুইটা সবার শেষে করার, ঠিক আছে। ওকে, অর্থাৎ এই দুইটার যে ছক যেটা রয়েছে, অর্থাৎ এই দুইটার হচ্ছে যে কি বলে বিন্দুগুলো আছে সেটা সবার শেষে মিলানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে চিত্রটা মিলানোর ক্ষেত্রে। হ্যাঁ, আর এছাড়াও হচ্ছে নর্মাল ভাবেও হবে, তবে আশা করি অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে এটা প্রবলেম হয়, ঠিক আছে। আর যাদের কোনো প্রবলেম হয় না তাদের জন্য তো নর্মাল ভাবে ওকে ফাইন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এ এবং ডি চেষ্টা করবেন হচ্ছে কি এই দুইটা সবার লাস্টে করার, অর্থাৎ মাঝে যেগুলো থাকবে, অর্থাৎ আমার এখানে 4টা সমীকরণ আছে, আপনার যদি হচ্ছে প্রশ্ন যদি দেখেন 5টা 6টা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি প্রথমটা এবং সবার লাস্টের সংমিশ্রণটা অবশ্যই শেষে করবেন। ওকে, আচ্ছা, তো
ওকে, সো আমরা হচ্ছে যেহেতু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে, তো আমরা কিভাবে আঁকবো রেখাটা সেটা হচ্ছে আমরা একটু সমাধানটা দেখে নেই। তো গ এর সমাধানটা দেখতেছি। তো তার আগে একটু দেখে নেই যে এক্স দ্রব্য হচ্ছে আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0 এবং সর্বোচ্চ এখানে সংখ্যা হচ্ছে 130। আর ওয়াই দ্রব্যের ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা 0 মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 130 এবং সর্বনিম্ন সংখ্যা কত 0। ওকে, আচ্ছা, তো আমরা সিম্পল ভাবে এক্স এবং ওয়াই দ্রব্য এভাবেই সাজাতে পারি। অর্থাৎ যেহেতু আমরা চাইলে এখানে 50, 100 এবং 130 তিনটাই নিতে পারি। ওকে, বা আপনি চাইলে এভাবে নিতে পারেন যে 50 করে ধরতে পারেন তিনটা, যেমন 50, 100 এবং হচ্ছে কি 150। ঠিক আছে, এভাবে ধরলেও ম্যাথ মিলে যাবে। ঠিক আছে, চিত্র মিলে যাবে। আচ্ছা, তো গ নাম্বারের সমাধানটা একটু দেখি। ওকে, সো গ নাম্বারে হচ্ছে আমাদের আচ্ছা, ওকে, সো গ নাম্বারের হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা দ্রব্য কিন্তু ছিল, একটা হচ্ছে কি ওয়াই দ্রব্য ছিল আর আরেকটা দ্রব্য ছিল কি এক্স দ্রব্য। ঠিক আছে, এখন ওয়াই এরটা হচ্ছে ওয়াই এর জায়গায় রেখেছি এবং এক্স এরটা হচ্ছে কি আমরা এক্স দ্রব্যে রেখেছি। আর সিম্পল ভাবে আপনারা যারা মোটামুটি একটু ধারণা আছে চিত্রের, তারা ভালো করেই জানেন যে অর্থনীতির যে বেসিক স্ট্রাকচার কিন্তু এভাবেই হয়। অর্থাৎ একটা লম্ব অক্ষ থাকে এবং আরেকটা ভূমি অক্ষ থাকে, দেন হচ্ছে কি উপরের অক্ষটাকে হচ্ছে কি ওয়াই হিসাবে চিহ্নিত করা হয় আর মাঝের যে অংশটা সেটাকে কি ও দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, আর এইটাকে আমরা হচ্ছে কি এক্স হিসাবে ধরে রাখি। ঠিক আছে, ওকে, তো এখন হচ্ছে আমাদের লম্ব অক্ষ যেটা, অর্থাৎ ওয়াই অক্ষে হচ্ছে কি আমরা ওয়াই দ্রব্য রেখেছি এখানে। হ্যাঁ, এখন ওয়াই দ্রব্য কি ছিল আমরা জানি হচ্ছে কি 0 থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল কি 130। ঠিক আছে, তো ঠিক সেম ভাবে হচ্ছে কি আপনি নর্মাল ভাবে নিজের আন্দাজ অনুযায়ী ধরেন, এটা যে স্কেল দিয়ে ধরতে হবে বিষয়টা কিন্তু এরকম না। ওকে, তো আপনার নিজের আন্দাজ অনুযায়ী ধরবেন, অর্থাৎ এখানে 50, আপনার আন্দাজ অনুযায়ী এখানে 100 ধরবেন, মানে যাতে একটু হাফ হয় আর কি। হ্যাঁ, অর্ধেক, কারণ আমরা কি জানি 50-এর ডাবল হচ্ছে কি 100, তাই না? আচ্ছা, তো এই জন্যে আর 130 হবে কি তার চাইতে একটু কম, তাই না? এখন যদি 150 যদি বলতে তাহলে কি তারও এটার হাফ ধরতাম, এখানে ধরতে পারতাম আমরা, তাই না? যেহেতু এখানে 130 বলছে তার মানে কি আমরা একটু কমায় কিন্তু ধরতে পারলে হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো ঠিক সেম ভাবেই আপনারা আপনাদের মত হচ্ছে কি লম্ব অক্ষ বরাবর ঠিক রাখবেন 50, 100 এবং হচ্ছে কি 130। ঠিক আছে, ওকে, তো এইভাবেই হচ্ছে আমরা লম্ব অক্ষটা পূরণ করলাম। ঠিক সেম ভাবেই আমরা কি জানি ওয়াই দ্রব্যতেও কিন্তু সেম কাহিনী কিন্তু ছিল, অর্থাৎ 0 থেকে শুরু করে 130 হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা, তাই না? তো ঠিক সেম ভাবে 0 থেকে শুরু করে, এখন 0-র জন্য আলাদা ঘর কিন্তু টানা লাগবে না। ঠিক আছে, কারণ ইকোনমিক্সে আমরা জানি যে 0টা হচ্ছে কি এই যে এই রেখার অংশটা যেটা আছে, আর উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে 0 এই রেখার ঢালের ক্ষেত্রেই কিন্তু কি কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ এই যে এই সরল রেখাটি যেটা রয়েছে, অর্থাৎ এই লম্ব অক্ষ এবং হচ্ছে এই ভূমি অক্ষ যে দুইটা রেখা রয়েছে, এই দুইটা রেখাই কিন্তু আলাদা করেছে কোন রেখাটা, এই যে ও যে বিন্দুটা আছে সেটা। অর্থাৎ এই ও বিন্দুর যে রেখাটা আছে, অর্থাৎ এই লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, এইটার মাঝেই সর্বোচ্চ যে রেখাটা আছে সেটা থাকবে, আবার এটার মাঝেই সর্বনিম্ন যে রেখা অর্থাৎ 0 কিন্তু থাকবে। ঠিক আছে, ওকে, কারণ আমরা সিম্পল ভাবে জানি যে একই সরল রেখায় অবস্থিত লম্ব এবং হচ্ছে কি একই সরল রেখার অবস্থিত কি লম্ব এবং হচ্ছে ভূমি দুইটাই কি পরস্পর কি থাকবে, সমান থাকবে, তাই না? ওকে, সিম্পল ভাবে এই নিয়মটা তো আমরা জানি। আচ্ছা, তো আশা করি এখন আর কনফিউশন হবে না যে কেন কিভাবে আমরা হচ্ছে এখানে 130 দিলাম আবার এখানেও 130 দিলাম, কারণ অনেকে দেখা যায় অনেক স্টুডেন্টদের এটা নিয়ে প্রবলেম থাকে অনেক। ঠিক আছে, জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে ও যে বিন্দুতে থাকবে, অর্থাৎ এই যে রেখাটাই যে রয়েছে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, এই রেখার মধ্যেই সর্বোচ্চ পরিমাণ থাকবে, আবার এই রেখার মধ্যে সর্বনিম্ন পরিমাণ অর্থাৎ 0 কিন্তু থাকবে, কারণ 0 বলতে কিন্তু কি আমরা এই রেখাগুলোকেই কিন্তু বুঝি। ঠিক আছে, অর্থাৎ যখনই আমাদের অর্থনীতিতে 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন কোনো রেখা অঙ্কন করতে কিন্তু হয় না, তখন আমরা কি করি ভূমি অক্ষের মধ্যে একটা বিন্দু কিন্তু দিয়ে দিই। ওকে, আচ্ছা, অলরেডি যারা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যারা করে আসছেন তারা অবশ্যই ভালোভাবে বুঝবেন এই বিষয়টা, বিশেষ করে যারা দ্বিতীয় অধ্যায়ের উপযোগ যারা করেছেন, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, সেক্ষেত্রে অনেক ভালোভাবে বুঝবেন যে আমি মূলত কোনটা বুঝাইতে চাইছি, অর্থাৎ ও বিন্দুতে কিভাবে হচ্ছে 0 বসে। ঠিক আছে, আশা করি সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে চিত্রটা আসলে কিভাবে আঁকবেন আপনারা। তো সবার শেষে হচ্ছে কি প্রতিটা বিন্দু যেটা আছে একটার সাথে আরেকটা হচ্ছে কি লেগে যাবে,
অর্থাৎ ওয়াই দ্রব্য যখন হচ্ছে 50 ছিল তখন হচ্ছে কি এক্স দ্রব্য তখন ছিল কি 100, এখন 50 থেকে শুরু করে এই 100 পর্যন্ত এসে নিচে নেমে যাবে। আর এই যে বিন্দুটা অর্থাৎ এই যে রেখাটা যে আছে এই রেখাটা কিন্তু আসবে সবার শেষে, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে সবার প্রথম সংমিশ্রণ এবং সবার শেষের সংমিশ্রণ দুইটাই সবার কি শেষে আপনারা দিবেন, কারণ যখন সবার লাস্টে দিবেন তখন একসাথে কি চিত্রটা মিলে যাবে। আর এটার জন্য কোনো চাঁদা বা কম্পাস ইউজ করা লাগবে না, এটা আপনারা হাতেই মিলাবেন। ওকে, আচ্ছা, তো আঁকবেন অবশ্যই বাসায় ভালো করে, তাহলে চিত্রটা অনেক সুন্দর হবে দেখতে। হ্যাঁ, আচ্ছা, তো এখন 50 যখন, এটা তো বললাম, এরপর হচ্ছে 100 যখন ছিল ওয়াই দ্রব্যের উৎপাদন, তো ঠিক সেম অবস্থায় কি ছিল, এক্স দ্রব্যের উৎপাদন ছিল কত, 50। ওকে, এই যে 50 100, এই জন্য 50 থেকে এই যে এখানে একটা বিন্দু হইছে, দেন এখানে এসা, দেন এই পর্যন্ত, অর্থাৎ 50 থেকে শুরু করে 100 পর্যন্ত গেছে। ওকে, আর প্রতিটা জায়গায় হচ্ছে কি আমরা এই যে এরকম একটা একটা করে হচ্ছে কি বিন্দু পাবো। ঠিক আছে, এখন এই বিন্দুগুলো কি করবেন, হাত দিয়ে সবগুলো মিশ্রিত করে দিবেন, অর্থাৎ 130 এবং 130। কেন, কারণ হচ্ছে দেখেন আমরা একটু প্রশ্নে যাই তাহলে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, কারণ দেখেন এই যে এক্স দ্রব্য যে রয়েছে, এই এক্স দ্রব্যের 130 যেখানে সর্বোচ্চ, ঠিক সেম অবস্থায় ওয়াই দ্রব্য কি ছিল, এই সেম অবস্থায় ওয়াই দ্রব্য কি ছিল, 0 ছিল। তো এখন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন কেন লম্ব অক্ষ এবং ভূমি অক্ষেই সর্বনিম্ন হলো আবার হচ্ছে সর্বোচ্চও হলো। ঠিক আছে, আচ্ছা, ঠিক তেমনি ভাবে আবার লাস্টের দিকে যদি দেখি এক্স দ্রব্য যখন 0 তখন ওয়াই দ্রব্য কি সেখানে আবার কি হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে হয়েছে। ঠিক আছে, এখন জাস্ট বেশি কিছু দেখার দরকার নেই, জাস্ট হচ্ছে আপনার পুরোটা সংমিশ্রণ আপনারা হচ্ছে মিলিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তো আমি চিত্রতে আবার যাচ্ছি। ওকে, তো এখন জাস্ট পুরোটা সংমিশ্রণ একসাথে মিলিয়ে দিবেন এই রেখাটা, এই যে এভাবে হাতের সাহায্যে, আর যেভাবে সংমিশ্রণ হচ্ছে আপনারা যেভাবে পেয়েছি, অর্থাৎ এ বি সি ডি, অর্থাৎ যতগুলো সংমিশ্রণ পেয়েছি এগুলো চাইলে আপনারা লিখে ফেলতে পারেন। আর এই যে রেখাটা যে আমরা পেলাম, এই রেখাটাই হচ্ছে আমাদের সিম্পল ভাবে বলা যাবে এটাকে পিপিসি, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, ওকে, অর্থাৎ এই রেখাটা নিয়েই হচ্ছে এত আমরা হচ্ছে কথা বললাম। ইভেন হচ্ছে আমরা আশা করি একটু আগে সংজ্ঞাটা হচ্ছে আমরা পড়ছি যে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝো। ঠিক আছে, ওকে, কারণ যে রেখায় কি হবে, দুইটি রেখার উৎপাদন সম্পর্কে হচ্ছে কি, মানে দুইটি দ্রব্যের উৎপাদন সম্পর্কে পর্যাপ্ত ধারণা পাওয়া যায় বা উৎপাদনের সংমিশ্রণ প্রকাশ করা যায়। এই যে দুইটা দ্রব্য, একটা ওয়াই দ্রব্য একটা এক্স দ্রব্য। ঠিক আছে, তো আশা করি হচ্ছে আমরা সংজ্ঞার সাথে কিন্তু মিল পেয়েছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে সবার লাস্টের প্রশ্নতে যাচ্ছি, অর্থাৎ ঘ নাম্বার যে হচ্ছে প্রশ্নটি রয়েছে সেটা। আশা করি গতে হচ্ছে কোনো প্রবলেম হবে না। আর তাছাড়াও যারা হচ্ছে এখনো চিত্রটা ভালোভাবে প্র্যাকটিস করেন নাই, বারবার বলবো আমি আপনাদের অবশ্যই প্র্যাকটিস করবেন, এটা আপনাদের পরীক্ষায় আসার মতো। ইভেন যে কোনো ধরনের পরীক্ষা প্রথম অধ্যায় যদি থাকে তাহলে এই চিত্রটা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ঠিক আছে, ওকে, কারণ চিত্র যদি না করেন আপনি তাহলে কিন্তু ইকোনমিক্সে A+ রাখার স্বপ্ন কিন্তু রাখা যাবে না। ঠিক আছে, কথাটা কষ্টকর হলেও এটা বাস্তবতা। তো অবশ্যই চিত্র ভালো করে আঁকা শিখতে হবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা যেহেতু জানতে পেরেছেন, তো এটা নিয়ে আশা করি আপনারা হ্যাঁ ব্যাখ্যাটাও ইজিলি আপনারা দিতে পারবেন। তো ব্যাখ্যা সিম্পল ভাবে লিখবেন যে ওয়াই দ্রব্য হচ্ছে কি আমরা ওয়াই অক্ষে হচ্ছে কি আমরা কি বলে ওয়াই দ্রব্য রাখি, বা ও ওয়াই অক্ষে হচ্ছে কি ওয়াই দ্রব্য রাখি, তারপরে ও এক্স অক্ষে এক্স দ্রব্য রাখি। ঠিক আছে, ওকে, এখন কোন কোন সংমিশ্রণে কি কি ছিল তা সিম্পল ভাবে এগুলো লিখবো, দেন আমরা হচ্ছে কি বলবো বিন্দুগুলো যোগ করি, তাহলে হচ্ছে কি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে ঘ নাম্বারে যাচ্ছি। হ্যাঁ, ওকে, ওকে, সো ঘ নাম্বারে হচ্ছে আমরা একটু দেখি। ঘ নাম্বার বলতেছে যে এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয়। আচ্ছা, হ্যাঁ, এটা আসলেই সম্ভব নয়, কারণ হচ্ছে বলা হচ্ছে যে এক্স দ্রব্যের উৎপাদন যখন এই 100 একক ঠিক সেম উপযোগে, অর্থাৎ সেম সংমিশ্রণে, অর্থাৎ বি এর সংমিশ্রণে ঠিক সেম ভাবে ওয়াই দ্রব্যেরও কি 100 একক উৎপাদন কি সম্ভব কি না। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন অনেক সময় আসতে পারে। এখানে যদি ডাইরেক্ট অ্যান্সার দেওয়াই আছে, এখানে ডাইরেক্ট বলাই আছে প্রশ্নে যে সম্ভব নয়, কারণ অনেক সময় দেখা যায় আপনাদের প্রশ্নে এরকমও থাকতে পারে যে সম্ভব কি না,
এইটা হচ্ছে অনিশ্চয়তা থেকে হচ্ছে প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো উত্তর অবশ্যই হবে কি না, ঠিক আছে। কারণ যদি এরকম হতো যে 100 দ্রব্য এবং হচ্ছে ওয়াই দ্রব্য 100 দ্রব্য থাকতো, তাহলে হচ্ছে কি অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখাতে কি ঘটবে, ব্যাঘাত কিন্তু ঘটবে, ঠিক আছে। কিভাবে ব্যাঘাত ঘটবে এটা একটু বিশ্লেষণ করতেছি আমি, সমস্যা নেই, এটা চিত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনার উৎপাদন সম্ভব হবে না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার একদম মানে কি বলে লিমিটলেস বিষয়, অর্থাৎ সীমাহীন অবস্থা বোঝায় এটাকে। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটু চিত্রের মাধ্যমে বোঝাই। তো ঘয়ের সমাধানটা আমরা একটু দেখতেছি। ওকে, সো ঘয়ের সমাধানে গেলাম, আর ঘয়ের সমাধানটা করতেছি ঠিক সেম ভাবে আমরা চিত্রটা যেভাবে এঁকেছিলাম গতে, তো জাস্ট সেম ভাবেই আমরা আঁকবো। জাস্ট একটা বিষয় একটু ভিন্ন থাকবে, কারণ আমাদের বলা হয়েছিল কি যে ওয়াই দ্রব্যে যখন 100 একক অর্থাৎ 100 একক দ্রব্য যখন উৎপন্ন হয়, ঠিক সেম তখন হচ্ছে কি এক্স দ্রব্য 100 একক। এখন এক্স দ্রব্য যদি 100 একক হয়, তাহলে এই যে আকাশী কালারের যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আকাশী কালারের চিহ্নটা হচ্ছে কি আমাদের উদ্ধৃত অংশ। উদ্ধৃত মানে হচ্ছে অতিরিক্ত অংশ, ঠিক আছে। এখন অর্থনীতির একটা বিষয় আছে, অর্থাৎ একটা নিয়ম রয়েছে বা অর্থনীতির ল আমাদের বলতেছে পিপিসি এর, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার। কারণ আমরা মোটামুটি যারা সুযোগ ব্যয়ের বিষয়টা যারা আমরা জানি, সুযোগ ব্যয়টা হচ্ছে মূলত কাকে বলে, সুযোগ ব্যয়টা হচ্ছে অবশ্যই সেই ব্যয়টাকে বলা হয় যে ব্যয়টা কি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, যে ব্যয়টা কি হয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে ব্যয়টা ছেড়ে দেওয়া হয়, তাই না। ওকে, যেমন হচ্ছে আপনার যদি যারা যদি না জেনে থাকেন তাহলে সিম্পল উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন হচ্ছে একজন কৃষক হচ্ছে কি দুই ধরনের ফসল চাইলে হচ্ছে সে চাষ করতে পারে, ঠিক আছে। একটা ধরেন গম চাষ করতে পারে, আবার হচ্ছে কি আপনার ধরেন সে কলা চাষ করতে পারে, ঠিক আছে। এখন সে দেখবে অবশ্যই দুইটার মধ্যে তার সবচেয়ে বেশি লাভ হচ্ছে কোথায়। হ্যাঁ, আর তার যেহেতু সম্পদ সীমিত রয়েছে, ঠিক আছে, অর্থাৎ জমিও হচ্ছে কি স্বল্পতা রয়েছে অধিকাংশ ক্ষেত্রে, তো তার জন্য হচ্ছে কি সে একই সাথে কিন্তু দুইটা ফসল উৎপাদন করতে কিন্তু পারবে না। তো অবশ্যই সে যদি ধান যদি উৎপন্ন করতে চায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি কলা উৎপাদন তাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তো এই জন্যই হচ্ছে আমরা এটার পার্থক্য দেখি যে 100 পরিমাণ যদি উৎপাদন যদি করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি আরেকটা দ্রব্যের 50 পরিমাণ কিন্তু কি করতে পারে, ছেড়ে দিতে হবে, ঠিক আছে। কারণ কোনোটাই সমান পরিমাণে কিন্তু করা সম্ভব কিন্তু নয়, বোঝা গেছে। এটা জমির যেই পরিমাণই থাকুক না কেন, ঠিক আছে। আর অধিকাংশ সময় এটা কিন্তু ভালো ফল বয়ে কিন্তু আনে না। ওকে, আর উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা কি জানি, এই যে এ বি সি ডি এই পর্যন্তই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ হলুদ কালি যে লেটার গুলো রয়েছে সেগুলোই কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা। আর যদি নতুন কোন রেখা আসে অর্থাৎ 100 বিন্দুতে, অর্থাৎ তাহলে কোথায় যাবে, এই যে এখানে এসে থাকবে, ঠিক আছে। এখানে এসে নতুন আরেকটা বিন্দু হবে, দেন এখান থেকে নিচে আসবে, আর অর্থাৎ এইটুকু অংশ কি থাকবে, ঘাটতি থাকবে, বোঝা গেছে। ওকে, ঘাটতি না, সরি, মানে উদ্ধৃত থাকবে, অর্থাৎ অতিরিক্ত থাকবে, ঠিক আছে, যেটা কি না অর্জনযোগ্য নয়। কেন অর্জনযোগ্য নয়, কারণ এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত, ঠিক আছে। সহজ ভাষায় আরো ইজি ভাবে যদি বলি, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে বলতে গেলে একটা কৃষকের জমির মতো। এখন জমির বাহিরে যদি কেউ হচ্ছে চাষবাদ করতে যদি যায়, বা হচ্ছে আপনার কৃষি ক্ষেত্রের কথা যদি বাদও দিই, তাহলে নর্মাল ইয়াতেও যদি যান, অর্থাৎ কোনো জায়গায় আপনার যে জায়গা সেখানেই তো আপনি চাইলে আপনারা বাড়ি করতে পারবেন, ফ্যাক্টরি করতে পারবেন, তাই না। এখন যদি অন্য জনের জায়গাতে যদি করেন, তাহলে অবশ্যই কি করতে হবে, কোর্ট কাছারি মামলা দিয়ে দিবে বা বড় ধরনের কোনো সমস্যা হইতে পারে। ঠিক সেম ভাবে কি হবে না, এই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে কোনো কিছু বিন্দু যদি উৎপন্ন হয় বা উৎপাদন যদি করতে যাওয়া হয়, সেটা কি হবে না, অর্জনযোগ্য হবে না, ঠিক আছে। বলতে গেলে এখানে কি উৎপাদন সম্ভব নয় বা হচ্ছে অর্জনযোগ্য, ঠিক আছে, বা অর্জনযোগ্য নয়, যেটি লেখেন না কেন, ঠিক আছে। আর এখানে আমরা এই যে ইন্ডিকেশন দিয়ে দিয়েছি যে এক্স দ্রব্য যখন 100, ওয়াই দ্রব্য যখন 100, দুইটাই যখন 100, তখন বিষয়টা এরকম দেখাবে, ঠিক আছে। আর আপনারা চাইলে স্কেল দিয়ে এখানে পেন্সিল দিয়ে একটু এভাবে মানে একটু হালকা হালকা কালার দিয়ে বর্ডার করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই বিষয়টা তাহলে আপনার টিচারকে বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, কারণ বাকিগুলো নর্মাল পেন হিসেবেই দিবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, এরপর আরেকটা বিষয় আমি বলি, কারণ এটা অনেক সময় আপনাদের কোয়েশ্চেনে কিন্তু আসে। আরেকটা দেখুন, আপনারা নতুন আরেকটা বিন্দু কিন্তু পাইছি, সেটা হচ্ছে এই যে ই বিন্দুটা। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভিতরের যদি কোনো বিন্দুতে যদি উৎপন্ন করতে বলে, অর্থাৎ যদি আপনাকে প্রশ্ন এটা আসতো যে এই চিত্রটা ধরেন এঁকে দেওয়া আছে, হ্যাঁ,
উদ্দীপকে। তো উদ্দীপকে বলতেছে আপনাকে এই ই বিন্দুতে উৎপাদন কি সম্ভব কিনা, তখন আপনার অ্যান্সার কি হবে? তখন আপনার অ্যান্সার হবে যে হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখা যদি ভিতরের যদি কোনো বিন্দুতে বলে তাহলে হ্যাঁ অবশ্যই সম্ভব সেখানে উৎপাদন করা। তবে এখানে কি হবে, সম্পদের ঘাটতি দেখা দিবে। অর্থাৎ যদি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যদি করে তাহলে সেখানে কি হবে, উদ্ধৃত থেকে যাবে, অর্থাৎ সেখানে কি অর্জনযোগ্য নয়। আর এখানে ই বিন্দুতে হলে সেটা অবশ্যই অর্জনযোগ্য হবে, অর্থাৎ উৎপাদন করা সম্ভব হবে। তবে কি হবে, পর্যাপ্ত সম্পদের ব্যবহার কিন্তু হবে না। ঠিক আছে, অর্থাৎ যে পরিমাণে শ্রমিক এবং হচ্ছে আপনার যে পরিমাণে অর্থ সম্পদ কাজে লাগানোর কথা ছিল, দেখা যাবে অর্থের পরিমাণ খরচ হবে বেশি, বাট কাজের কাজ তেমন একটা হবে না। ঠিক আছে, তো এই জন্য ইতে উৎপাদন করাটা কি হবে না, লাভজনক কিন্তু হবে না। ঠিক আছে, এটা যে ধরনের শিল্পেই হোক না কেন, কৃষি ক্ষেত্র হোক কিংবা হচ্ছে আপনার কি বলে বড় বড় ইন্ডাস্ট্রি বা ফার্মের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা প্রযোজ্য। ওকে, তো আশা করি বিষয়টা এখন খুব ইজি ভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো এই জি এবং ই বিন্দুটা জাস্ট সিম্পল ভাবে ক্লিয়ার করে ব্যাখ্যাতে বুঝাইতে পারলেই আপনার হচ্ছে কি আপনার মেইন নাম্বারটা দিয়ে দিবে। ঠিক আছে, মেইন নাম্বার দিয়ে দিবে, তাহলে আপনার আশা করি কাটবে না। যদি চিত্র ভালোভাবে আঁকতে পারেন এবং ব্যাখ্যাটা খুব সুন্দর করে যদি গুছিয়ে যদি লিখতে পারেন তাহলে আপনার নাম্বার কাটার কোনো অবকাশ নেই। সহজ ভাষায় বলতে গেলে আপনি টিচারকে কখনোই নাম্বার কাটার কোনো স্কোপ দিবেন না। ঠিক আছে, আপনি যদি টিচারকে ছাড় দেন, অর্থাৎ টিচারকে হচ্ছে যদি নাম্বার কাটার যদি আপনার সুযোগ করে দেন তাহলে অবশ্যই টিচার নাম্বার কাটবে। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু বাদ রাখবেন না। ওকে, খাতাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করবেন। আপনি যদি নর্মাল ব্যাক বেঞ্চারও যদি হয়ে থাকেন তবুও চেষ্টা করবেন যেন হচ্ছে কি আপনার খাতা দেখে যেন এটা বোঝা না যায় যে আপনি কিছু পারেন না। ঠিক আছে, যেন টিচার খাতা দেখে বুঝতে পারে যে না, স্টুডেন্টটা হচ্ছে কি মেধাবী আছে। ঠিক আছে, অর্থাৎ যেটাই লিখেছে অনেক ভালো লিখেছে, যাতে নাম্বার দিতে ইচ্ছা করে। ওকে, আর চিত্রটা তো বারবার বললাম, চিত্রগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। চিত্র এবং হচ্ছে আর যদি ব্যাখ্যা আপনারা আরো গুছিয়ে লিখতে যদি চান তাহলে বইয়ে এই ধরনের ব্যাখ্যা অনেক আছে। ঠিক আছে, কিভাবে ব্যাখ্যা অনেক গুছিয়ে লেখা যায়, তো কয়েকটা ব্যাখ্যা পড়লেই আশা করি হচ্ছে আপনারা খুব ইজি ভাবে গুছিয়ে লিখতে পারবেন। তো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। আর যেটা বলেছিলাম, আমি আপনাদের সাথে হচ্ছে কথা দিয়েছিলাম যে অধ্যায় শেষে হচ্ছে কি গুরুত্বপূর্ণ সাজেশন থাকতেছে। তো এই হচ্ছে আমাদের সাজেশন, অর্থাৎ যেগুলো এই অধ্যায়ে আমি আলোচনা করতে পারিনি। তো এই বিষয়গুলো অবশ্যই যাদের জানা নেই তারা অবশ্যই হচ্ছে পড়ে নেবেন আপনারা। হ্যাঁ, ওকে, তো ফার্স্টে থাকতেছে অর্থনীতির জনক। অর্থনীতির জনক আমরা সকলেই জানি অ্যাডাম স্মিথ। ওকে, আচ্ছা, ওকে, অ্যাডাম স্মিথ। এরপরে আবার আরেকটা বিষয় রয়েছে, অর্থনীতির জনক তাকে কেন বলা হয়, কারণ সবার ফার্স্টে অর্থনীতি বিষয়ক ধারণা কিন্তু তিনিই দেন, অর্থনীতি বিষয়ক বইও কিন্তু তিনিই লেখেন। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, আর অর্থনীতির সংজ্ঞা আছে একটা বইয়ে, তো এটা শুরুর দিকেই পাবেন, প্রথম 2 পৃষ্ঠার মধ্যেই পাবেন। আচ্ছা, এরপরে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুযোগ ব্যয়, যেটা আমি বলেছিলামও। এরপর হচ্ছে নির্বাচন বা নির্বাচন সমস্যা, দুইটা বিষয় একই। তো এই নির্বাচনের যে সংজ্ঞাটা আছে সেটা অবশ্যই ভালো করে পড়বেন। আর সবার লাস্টে রয়েছে কি সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, এটাও যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, অর্থাৎ যেটার সংজ্ঞাটা বলেছি। তো বাকিগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো এগুলো যাদের ক্লিয়ার না, এগুলোর সংজ্ঞাটা অনেক ভালো করে পড়বেন, তাহলে আপনাদের জ্ঞানমূলক অনুধাবন অর্থাৎ ক খ নিয়ে তেমন বেশি একটা ঝামেলা হবে না। ঠিক আছে, আর এই অধ্যায়ের জন্য এই একটা চিত্রই ইনাফ, উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই রেখাটা অনেক ভালোভাবে আপনারা অঙ্কন করা শিখেন, যাতে এই অধ্যায় থেকে আপনাকে অ্যাটলিস্ট 8 বা 9 যেন আপনি তুলতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ যদি ভালোভাবে যদি খাটেন, অর্থাৎ যদি চিত্র আসে পরীক্ষায়, তাহলে ইনশাল্লাহ আপনার যেন 10-এ 10 থাকে, সেইভাবে প্রিপারেশন নেন। ওকে, যারা ক্যান্ডিডেট স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। আর অবশ্যই হচ্ছে স্রষ্টাকে স্মরণ করবেন পরীক্ষার সময় এবং হচ্ছে সব সময়। ওকে, তাহলে আশা করি আপনার জ্ঞানটা আরো বৃদ্ধি হবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত।